সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আশিক মাহমুদ। মব সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের কথা বলছে সরকার, কিন্তু নিয়ন্ত্রণহীন মব সন্ত্রাস বাধা কোথায়? এদিকে সংস্কার নিয়ে রাজনীতির মাঠে উত্তাপ কমছে না। জামাতে ইসলাম বলছে সংস্কারের অধ্যাদেশগুলো বাদ দিয়ে জন আকাঙ্ক্ষাকে অপমান করা হচ্ছে। এনসিবি ও এবি পার্টিরও প্রায় একই কথা। সংসদের চিফ হুইপ বলছেন সংবিধান সংশোধনে সম্মিলিত প্রস্তাব আনতে ঐক্য চেষ্টা করা হবে। একদিকে সরকারি দলের ঐক্যের আহ্বান, অন্যদিকে বিরোধী দলের সন্দেহ। আসলে কোন দিকে যাচ্ছে রাজনীতি? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় সংস্কারে সন্দেহ কেন? আর এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন শাহেদ আলম, সাংবাদিক ও বিশ্লেষক, এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক, এবি পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দিচ্ছি আজকের শিরোনাম। ফিলিং স্টেশনেই কেটে যায় আধাবেলা, বিপাকে চালক। বন্দরে আরও জ্বালানি তেলবাহী জাহাজ, 2 মাস সংকট হবে না। ভর্তুকি কমাতে দাম বাড়ানোর ইঙ্গিত। মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সরকার। হেলথ কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর। টাইম ম্যাগাজিনে বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় তারেক রহমান। শাপলা চত্বরে হত্যা মামলায় আসামি হতে পারেন সাবেক আইজিপি মামুন, জানালেন চিফ প্রসিকিউটর। র্যাব থাকাকালে বিচার বহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগ। হাম ও উপসর্গে 24 ঘন্টায় আরও 3 শিশুর মৃত্যু। সংক্রমণ দ্রুত ছড়ানোর বড় কারণ অপুষ্টি। আক্রান্ত শিশুর বেশিরভাগই দরিদ্র পরিবারের, বলছেন চিকিৎসক। এবং লোহিত সাগর বন্ধে ইরানি হুমকির পর হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ থেকে সরলেন ট্রাম্প। 2 দিনের মধ্যে ইসলামাবাদে আবারও শান্তি আলোচনা। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছ থেকেই শুরু করি আমরা। সরকার অভিযোগ করছে বিরোধী দল সংবিধান সংস্কারের নামে সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড, সেই উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বয়ং তিনি গতকাল এক জনসভায় বলেছেন টাঙ্গাইলে যে বিরোধী দলের উপরেই স্বৈরাচারের ভূত চেপে বসেছে কিনা, এ ধরনের প্রশ্ন এসেছে। আর অন্যদিকে আপনারা বলছেন, বিরোধী দলগুলো বলছে যে সরকার এই সংস্কারের অঙ্গীকার থেকে সরে এসেছে বা প্রতিশ্রুতি ভঙ্গ করছে। এই সরকার তো বারবার বলছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আজকে চিফ হয়ে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি বলেছেন যে জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ, প্রতিটি লাইন অক্ষরে অক্ষরে পালন করা হবে, প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। সংকটটা কোথায়? আমরা এই যে আস্থার সংকট, এই আস্থার সংকটটা কোথায়? বের হওয়ার উপায় কি? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে ওয়েস্টমিনিস্টার পলিটিক্সে বিরোধী দল কখনো স্বৈরাচার হতে পারে কিনা, এটা সম্ভবত পারহ্যাপস এই প্রথমবার শুনলাম আর কি। যার কাছে ক্ষমতা নাই সে বিরোধী দল, সে স্বৈরাচার কিভাবে হয়? হিস্টোরিক্যালি অথরিটেরিয়ান রেজিম কায়েম করে কে? স্বৈরশাসক হচ্ছে সরকারি দল। সো টেকনিক্যালি স্টেটমেন্টটা হচ্ছে ডেমোক্রেসির সাথে ফান্ডামেন্টালি ফ্লড। আপনি বিরোধী দলের পারফরমেন্স নিয়ে সংসদে অবশ্যই প্রশ্ন রেজ করতে পারবেন যে জনগণের যেই প্রত্যাশা, সরকারি দলকে যেই লেভেলে জবাবদিহিতা করা দরকার, অ্যাকাউন্টেবল করবার জন্য যে পাবলিক বিষয়গুলোকে নোটিসে এনে বিতর্ক করা দরকার, সেগুলো তারা করতে পারছে কিনা সেটা নিয়ে অবশ্যই বিরোধী দলের সমালোচনা করবার সুযোগ আছে। কিন্তু বিরোধী দল স্বৈরাচার হওয়ার তো টেকনিক্যালি কোনো গ্রাউন্ড নাই এবং ক্ষমতাও নাই। এটার প্রেক্ষাপটটা বলেছেন, তিনি বলেছেন যে এর আগে যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে তখন সেই সময়কার যে বিরোধী দল আওয়ামী লীগ, তারা বলেছিল যে এই সরকারকে তারা একদিনও শান্তিতে থাকতে দেবে না। সেই প্রসঙ্গ টেনেই তিনি প্রধানমন্ত্রী বলেছেন যে সেই দলের প্রেতাত্মা ভর করেছে কিনা, এই ধরনের কথা তো কেউ বলে নাই। প্রশ্ন হচ্ছে যে তারা রাজপথে খুবই স্মল স্কেলে 2-3টা ডেমনস্ট্রেশন করেছে, পাবলিক মিটিং করতেছে, ইনডোর, টেনে হিচড়ে নামাবো, একদিনও শান্তিতে থাকতে দেব না, হরতাল, অবরোধ, সরকারকে পদত্যাগ করতে হবে, এই ধরনের স্টেটমেন্ট কেউ বলে নাই আর কি। তারা এটা বলছে যে সংসদের বাইরেও তারা একটা আন্দোলন করবে। এই আন্দোলনটা আমি বুঝছি, আমি যেটার সাথে আমি প্র্যাকটিস করতেছি সেটা হচ্ছে মতামত তৈরি করার ব্যাপারে, যে সরকার যেখানে ফেল করছে তাকে তো একটা জবাবদিহিতার মধ্যে তাকে কন্টিনিউয়াসলি রাখতে হবে। সরকার একটা ব্রুট মেজরিটি নিয়ে আসছে,
তাকে আপনার কন্টিনিউয়াসলি পারসিস্টেন্টলি প্রেশার ক্রিয়েট করতে হবে যে আপনার প্লেজ কী ছিল, আপনার ইলেকশন ম্যানিফেস্টো কী ছিল, আপনার 31 দফা কী, আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন বলেছেন, আপনি করছেন না কেন, কারেন্ট যে ক্রাইসিসগুলো আছে সেগুলো নিয়ে। তো সেটা করবার তো একটা ডেমোক্রেটিক স্পেসে এটা অ্যাবসলিউটলি এসেনশিয়াল। এখন ফান্ডামেন্টাল কোশ্চেন হচ্ছে যে আপনার সরকার যেটা বিরোধী দল থেকে চাচ্ছে আর যেটা বিরোধী দল বলছে, সমস্যাটা কোথায়? দেখেন, ইলেকশন ম্যানিফেস্টোতে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির নিজস্ব ম্যানিফেস্টো আছে, কিন্তু জুলাই সনদের ব্যাপারে কিন্তু নিজস্ব কোনো দলের কোনো ম্যানিফেস্টো নাই। সবাই এক কথায় বলেছে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে না, কিন্তু আমার কাছে কিন্তু এই যে নির্বাচনী ইশতেহার 2026 সবার আগে বাংলাদেশ বিএনপির ম্যানিফেস্টো আছে, সেখানে কিন্তু ক্লিয়ারলি তারা বলছে যে, আমি পড়ে দেখেছি যে ক্লিয়ারলি বলছে যে বিএনপি নেতৃত্বাধীন জোট যদি জনগণের ভোট পায় এবং সরকার গঠন করতে পারে, তাহলে যেই জুলাই সনদ তারা অঙ্গীকার করেছিল সেই জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে। আসলে আমি একমত হলাম, বললাম তো যে বাংলাদেশে যারা নির্বাচন করেছে প্রত্যেকটা রাজনৈতিক দল তার ম্যানিফেস্টোতে বলেছে জুলাই সনদ বাস্তবায়ন করবে। বাকি সব বিষয়ে বিভিন্ন দলের বিভিন্ন প্রস্তাবনা আছে, কৃষির ব্যাপারে, শিক্ষার ব্যাপারে, ইয়থ আনএমপ্লয়মেন্টের ব্যাপারে, কিন্তু জুলাই সনদ প্রশ্নে সবার সিঙ্গেল স্টেটমেন্ট আছে। তাহলে প্রশ্ন হচ্ছে জুলাই সনদটা যেভাবে আমরা স্বাক্ষর করলাম, যেইভাবে বাস্তবায়ন করা হবে বলে গণভোটে আমরা সম্মতি নিলাম, সেইভাবে বাস্তবায়নটা হচ্ছে না কেন? এটা করে ফেললে যেটা হতো, সরকারের কাজ কমে যেত তো। এবং এই যে 133টা অধ্যাদেশ যার সাথে কিছু সাংবিধানিক বিষয় জড়িত আছে, এগুলোর তো আমরা একমত হয়েছি করবার ব্যাপারে। আপনি এগুলোতে হাত দেওয়ার দরকার কি ছিল? বলা হচ্ছে একটা যুক্তি, প্রচুর মিথ্যাচার করছেন আমাদের মন্ত্রীরা পার্লামেন্টে, সংবিধানকে ঘিরে ধরে, বিভিন্ন আইনের রেফারেন্সে ধরে জাতিকে মিসলিড করছেন, সংবিধানের দোহাই দিয়ে পার্লামেন্টকে মিসলিড করছেন, এবং এটা পরিপূর্ণভাবে হচ্ছে আপনার ইমপিচ হওয়ার মতো একটা অপরাধ মন্ত্রীরা যেটা করছেন। এবং একাধিকবার এগুলো নোটিশ করা হয়েছে যে ওনারা মিথ্যা কথা বলছেন। এখন ওটা বলা যাবে না, এটা অসত্য কথা বলছেন, এতটুকু বলা নাকি যাবে? তাহলে প্রশ্ন হচ্ছে এটা করতে গেলেন কেন? অধিকতর ভালো বিল আপনি গুমের ব্যাপারে আনবেন, মানবাধিকার কমিশনারের ব্যাপারে আপনি বেটার স্ট্যাচুটরি প্রস্তাবনা দেবেন, তাহলে অধিকতর মানে হচ্ছে যে এটা ন্যূনতম একটা ভালো বিল। অধিকতর মানে তো তাই, এটা খারাপ না। তাহলে ন্যূনতম যেটা ভালো আছে এটাকে আপনি আপাতত অ্যাকসেপ্ট করলেন না কেন? প্রস্তাবনা, আপনি বাজেট অধিবেশনের অনেক ব্যস্ত, বাজেটের পরে আপনি উইন্টার সেশনে আপনি নতুন করে প্রস্তাবনা আনবেন, বললেই তো হইতো যে আমরা এখানে আমাদের সংশোধনী আছে, রিজার্ভেশন আছে আমাদের দলের পক্ষ থেকে, তবে যেহেতু গণভোটে রেফারেন্ডামে আমরা ম্যান্ডেট নিয়ে আসছি, আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে বলা ছিল যে আমরা এটা বাস্তবায়ন করব, এইটা আমরা বাস্তবায়ন করে ফেলছি, পাশ করে ফেলছি, তবে এটার ব্যাপারে প্রস্তাবনা সংশোধনী আমরা পরের সেশনে দিব, এটা বলে আপনি এটা পাশ করে ফেলতেন। তাহলে আপনি অপ্রয়োজনে এই 16টা বিষয় কেন রেজ করলেন? এরপরে দেখেন যে গণভোট অধ্যাদেশ সহ কয়েকটা অর্ডিন্যান্সের কথা বলা হয়েছে, এগুলো ল্যাপস হয়ে গেছে, এই জন্য পার্লামেন্টে তোলেন নাই। দেখেন, এই যুক্তিটা খুব দুর্বল যুক্তি। আমরা ধরেন ম্যাট্রিক ইন্টার পাশ করেছি না, আমাদের একটা চোতা আছে না, সার্টিফিকেট আছে না, এটা কোনো কাজে লাগে? আর জীবনে কোনো দিন কাজে লাগবে? ধরেন আমার জীবনে এই চোতা আর কোনো দিন কাজে লাগবে না। আমার যত চোতা আছে, সার্টিফিকেট আছে, কারণ আমি এমন পেশায় আছি, এই পেশায় এই সনদ দেখায় আমার আর কিছু করতে হবে না, আমি আর জীবনে কোনোদিন চাকরি করব না। কিন্তু এর মানে কি আমি এটা পড়ায় দিই? আপনার সার্টিফিকেটটা কি আপনি পড়ায় দিচ্ছেন? কোনো কাজে লাগে না তো এখন আর। এর মানে হচ্ছে গণভোটের অর্ডিন্যান্সটা হচ্ছে এরকম একটা হিস্টোরিক ডকুমেন্ট, যেটা আর্কাইভ করে রাখতে হয়। উত্তর পুরুষের প্রজন্ম আসবে, 24-এ একটা গণ অভ্যুত্থান হয়েছিল, এটা নিয়ে একটা জুলাই সনদ হয়েছিল, এটাকে কেন্দ্র করে একটা গণভোট হয়েছে, এইটা হচ্ছে সেই অধ্যাদেশের একটা কপি, যেটা ল্যাপস হয়ে গেছে সত্য, এটার কোনো কাজে লাগবে না, কিন্তু এরকম একটা হিস্টোরিক্যাল মোমেন্টকে প্রিজার্ভ করে রাখার একটা জাতীয় দায়িত্ব ছিল। তো যে যুক্তি দিয়ে বলা হচ্ছে যে অধ্যাদেশটা আসলে প্রয়োজন নেই, অধ্যাদেশ যদি ল্যাপস হয়ে যায়, জুলাই সনদ কি ল্যাপস হয় কিনা? না, তা হবে না, ওটা তো অন্য আলোচনা। তো ওটা অন্য আলোচনা, বাট বলছি যে চারটাতে আপনি বলছেন ল্যাপস হয়ে গেছে বলে আপনি রেটিফাই করলেন না, খুবই দুর্বল যুক্তি। তাই আমরা বলছি জুলাই সনদের যেই জায়গাগুলো সরকার রেটিফাই করলো না, যেই যুক্তিতে করলো না, এই যুক্তিটা কনভিন্সিং না। যেহেতু আমরা এটা সাইন করেছি, যেহেতু এখানে গণভোট হয়েছে এবং অধ্যাদেশ হয়েছে বিএনপির পরামর্শে, এই অর্ডিন্যান্সটা তো বিএনপির পরামর্শে গণভোটে গেছে, এই প্রসেসের মধ্য দিয়ে লিগালি পরামর্শ নেওয়া হয়েছে বড় বড় আইনজীবীদের সাথে, যেই কনসালটেশনটা বিএনপি অ্যাপ্রুভ করেছে, অনুমোদন দিয়েছে যে হ্যাঁ এই প্রসেসে হতে পারে। সাডেনলি আপনি সংবিধানের দোহাই দিয়ে এইটা অর্ডার না অর্ডিন্যান্স, এটা সংবিধানের সাথে যায় কি যায় না, কিন্তু বিএনপি কিন্তু এই একই অর্ডিন্যান্সের বিষয়, এই গণভোট আদেশের বিষয়ে বিএনপি কিন্তু আদেশ হওয়ার পর থেকেই তাদের
রিজার্ভেশন দিয়েছে, তারা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে যেইভাবে এই অধ্যাদেশ হতে পারতো, যেভাবে এই আদেশ হতে পারতো সেভাবে হয়নি। এক ধরনের প্রতারণার শিকার হয়েছে বিএনপি। কারণ হচ্ছে যে অনেক জায়গায় নোট অফ ডিসেন্ট ছিল। আদেশ অধ্যাদেশের ব্যাপারে বলে নাই, কিছু কিছু জায়গাতে বলেছে যে আমাদের সেই প্রশ্নগুলোর ক্ষেত্রে তো সেখানে যে তিনটি প্রশ্ন গুলো যেখানে উল্লেখ করা দরকার ছিল সেখানে করা হয়নি। প্রশ্ন হচ্ছে অধ্যাদেশ জারি করবার পরে নভেম্বরে সেইটা প্রতিবাদ করেছে কিনা, কোর্টে চ্যালেঞ্জ করতে পারতো, তো বলতে পারতো যে অধ্যাদেশটা আমার সাথে একমত না। রাজপথে করেছে না, আমরা সংবাদ দেখিয়েছি, তেমন কিছুই করে না। আমি তো কমিশনের মিটিং এ রেগুলার উপস্থিত ছিলাম। বিএনপি নেতৃবৃন্দ ডেলিগেশনের পরামর্শেই এই টোটাল লিগ্যাল প্রসেসটা ফলো করা হয়েছে। কিভাবে করা হবে, কিভাবে গণভোটে যাওয়া হবে, এর প্রত্যেকটা কাজের সাথে বিএনপির অনুমোদন জড়িত। না, আমি তো বলছি যে এইটি বিএনপির পক্ষ থেকে স্পেসিফিক ভাবে বলতে গেলে সাউদ্দিন সাহেবের পক্ষ থেকেই বলা হয়েছে, যখন একটা মতে আসা যাচ্ছিল না যে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে, তখন এই গণভোটের প্রসঙ্গটি আসে। সেটিতে কোনো দ্বিমত নেই, কিন্তু যেভাবে করে এই আদেশটি দেয়া হয়েছে সেটির বিষয়ে কিন্তু বিএনপির বরাবরই এক ধরনের দ্বিমত ছিল। না, তাহলে এটা মিলছে না। তো আপনার পরামর্শই একটা প্রসেসের ব্যাপারে আমি একমত হলাম, হওয়ার পরে আপনি আবার বলছেন যে এটা আসলে ঠিকভাবে করা হয়নি, তাহলে তো কন্ট্রাডিকশন হইল। পুরো প্রসেস ফলো করার ব্যাপারে প্রত্যেকটা জায়গাতে বিএনপি লিডারশিপের সাথে আলোচনা করে অনুমোদন নিয়ে সম্মত হয়েই ঐকমত্য কমিশন এই জায়গাতে আসছে, এবং আমরা সবাই আলোচনা করে এখানে একমত হয়েছি। সেই জায়গাগুলোতে এখন সংবিধানের দোহাই দিয়ে এটাকে আন্ডারমাইন করলে যেটা হচ্ছে, ওই যে ট্রাস্ট বিল্ডিং আপনি বলছেন, সরকারি দল বিরোধী দলকে বিশ্বাস করছে না, বিরোধী দল সরকারি দলকে বিশ্বাস করছে না, তাহলে আপনি ন্যাশনাল ক্রাইসিস মোমেন্টে আপনি একসাথে কাজ কিভাবে করবেন? আজকে যে সংকটে আমরা পড়েছি, জ্বালানি সংকট, অর্থনীতি, যদি যুদ্ধ কন্টিনিউ করে, অর্থনীতি ভেঙে যায়, আপনার সবাইকে তো একসাথে কাজ করতে হবে। তো এগুলো এমন ইস্যু, এটা পার্লামেন্টে সব দল একসাথে কাজ না করলে পুরো জাতিকে সাফার করতে হবে। সেটা বাদ দিয়া আমরা একটা একমত হওয়া জিনিস নিয়ে এখন তর্ক করছি সবাই। যে ফুয়াদ ভাই, এই বিষয়ে খুব সম্ভবত শাহেদ আলম ভাই আপনার মনে হয় দ্বিমত আছে। আমি দেখছিলাম যে আপনি মাথা নাড়ছিলেন। একই সাথে আমি ছোট্ট করে একটা জিনিস যোগ করতে চাই, একই প্রসঙ্গে ছোট একটা জিনিস যোগ করতে। সেটা হচ্ছে যেটি ফুয়াদ ভাইও বলছিলেন, সেটি একই প্রশ্ন আমারও, যে গণভোটের ক্ষেত্রে হ্যাঁ এর পক্ষে 68% ভোট পড়েছে। সেটি যেই প্রক্রিয়ায় হোক না কেন, সেটা নিয়ে বিএনপির বিভিন্ন মত দ্বিমত নানান বিষয় আছে, কিন্তু সেটি অস্বীকার করার তো কোনো সুযোগ নেই। ওকে, অনেক ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদকে, ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, গণভোটের ফল কেউ অস্বীকার করছে না। আমি ব্যাখ্যা করেছি, গণভোট একটা ইনজেকশনের নিডলের মতো, যেটা একবার ব্যবহার করা যায়। গণভোট আমার ব্যবহৃত হয়ে গেছে, আমার শরীরে পুশও করা হয়েছে মেডিসিন, ইলেকশন হয়ে গিয়েছে। গণভোটটা কি ছিল? গণভোট ছিল যে সংস্কার আপনি চান কি চান না। এই যে ঐকমত্য কমিশন 9 মাস ধরে যে আলোচনা করলো এবং যেই সনদ তৈরি করলো, এই সনদের পক্ষে আপনার মানে এই সংস্কারগুলো হবে। কিভাবে হবে? লেখা আছে, সংবিধান সংশোধন সাপেক্ষে যদি কোনো দল মেজরিটি পায়, তাহলে তারা তাদের পরিকল্পনা, তারা যেভাবে ওয়াদা করেছে সেই মোতাবেক হবে, তাদের যে নোট অফ ডিসেন্ট তাদের হবে। তো গণভোটটা কি? গণভোটটা হচ্ছে আপনি কি এই প্রক্রিয়াটাকে সমর্থন করছেন কিনা। জনগণ বলছে সমর্থন করছি, কিন্তু ওনারা ঐতিহাসিকভাবে এটার যে ব্যাখ্যা দিচ্ছেন সেটা হলো যে এর ভিতরে যেটা লেখা আছে এটা সবই পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার জন্য জনগণ রায় দিয়েছে। না, যতক্ষণ না পর্যন্ত দুঃখিত আলোচনাগুলো আছে, ওখানে লেখাই আছে সংবিধান সংশোধন সাপেক্ষে এইগুলো আইনে পরিণত হতে পারে। এখন পার্লামেন্টে মেজরিটির যেই দল পেয়েছে আর সংখ্যা মেজরিটি যারা কি বলে বিরোধী দল হয়েছে, তারা মিলে ফার্দার আলোচনা করে 180 দিনের একটা সময়সীমাও আছে। এখন এই 180 দিন কি সাধারণ 180 দিন, বিজনেস ডেজ, অসংসদীয় 180 দিন, সেটার কোনো ব্যাখ্যা নাই। হোয়াট এভার, সেইটা নিয়ে যখন ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ মানুষ মতামত দিবে তখন এটা আইন, তার এক পর্যন্ত এটি কেবলই একটা পেপার। এখন আমি ওই বিতর্কে যাচ্ছি না। প্রথম কথা হচ্ছে যে ঐতিহাসিকভাবে এই আলোচনাটা বিএনপির বিরুদ্ধে হয়েছে যখন ঐকমত্য কমিশন আলোচনা হচ্ছে তখন থেকে, যে বিএনপি সংস্কার চায় না, সংস্কার বিরোধী। আমরা এখন যেটা দেখছি মূলত ওইটারই একটা কন্টিনিউয়েশন এবং ফার্দার এসকেলেশন, যে বিএনপি এটার বিরোধিতা করছে। এখন আমার ক্যামেরাম্যান ভাই মনে হয় বসে আছে, আমি একটু জুম করে একটা জিনিস দেখাবো, দুটি জিনিস দেখাবো, তারপরে আমি আলোচনায় ঢুকবো। আপনার কি মনে হয় যে নোট অফ ডিসেন্ট খালি বিএনপি দিয়েছে?
না, নোট অফ ডিসেন্ট অন্যান্য দল No, দিয়েছে, no, জামাতের আমি মধ্যে এখানে আছে বলি জামায়াতের নোট অফ ডিসেন্ট 133 অধ্যাদেশের 15টিতে। এখন আমি জানি না দেখা যাচ্ছে কিনা, আপনার দেখাইতে পারেন। তো জামাতও দেখা নোট অফ যাচ্ছে। ডিসেন্ট দিয়েছে, রাইট? ওকে, কোথায় নোট অফ ডিসেন্ট দিয়েছে তার একটা যদি আপনি দেখেন তাহলে দেখব, এটা আমি একটা সরল প্রশ্ন করব, সেটা হলো মুক্তিযোদ্ধার সংজ্ঞায় জামাতের নোট অফ ডিসেন্ট। এখন মুক্তিযোদ্ধার সংজ্ঞায় জামাত নোট অফ ডিসেন্ট কেন দিল? কারণ তারা যখন এই সংজ্ঞাটা নির্ধারণ করলো এবং সেখানে বলা হলো যে বাংলাদেশ 1971 সালে কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে? যুদ্ধ করেছে আম, বাংলাদেশের জনগণের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও তাদের সহযোগী রাজাকার, আল বদর, আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলামী এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যে জনযুদ্ধ, ওইটাই আমাদের মুক্তিযুদ্ধ। এখন জামাত বলছে যে না, এই সংজ্ঞা পাল্টাইতে হবে, এটা আমাদের নোট অফ ডিসেন্ট আছে। কারণ জামাত জানে যে এই জামাতে ইসলামের যে নাম ঢুকানো হলো এখানে, গণহত্যার দায়ে যদি আওয়ামী লীগের বিচার হয়, জামাত ইসলামেরও একদিন বিচার হবে। এটার সমস্ত কিছু আয়োজন এখানে করা আছে। তো সেই জায়গায় এখন জামাত তো অন্য কিছু বলতে পারতেছে না, তার ব্যথা যে শরীরে একটা জায়গায়, সেটা সে স্পষ্ট করে বলতে পারছে না। বললে তো ধরা খেয়ে যাবে যে না, তুমি এখানে 71-এর বিষয়ে তোমার আমরা পাশ করে দিছি বলে তোমার গাত্রদাহ। সেজন্য ওরা আশপাশ দিয়ে সব কথা বলছে। বিএনপি সংস্কার চায় না, বিএনপি এটা বিরোধিতা করছে, বিএনপি আমাদের কথা শুনছে না, গায়ের জোরে সব করছে। তো জামায়াতের নোট অফ ডিসেন্ট তো সবচেয়ে বড় জায়গায়, আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনার মূল সংজ্ঞায়। ব্যারিস্টার ফুয়াদ, এনসিপি কি একবারের জন্য বলতেছে যে আমার তুমি কেন এটা বিরোধিতা করতেছো, তুমি তো দোষী এটার জন্য, এটা তো একটা ভালো কাজ হয়েছে, এবং এটা তো বিএনপি জোর করে চাপায় নাই, এটা ওই ঐকমত্য কমিশন থেকে এই বিষয়টা হয়েছে। মূল যে বিষয়, ওকে, এখন আরও অনেক বিষয় আছে, কিন্তু মূল যে ব্যাখ্যা সেটা হলো যে এই নোট অফ ডিসেন্ট, এখন ধরুন জামাত আল্লাহ না করুক সংখ্যাগরিষ্ঠতা পাইল, সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জামাত, 220টা আসন পেয়েছে। আপনার কি মনে হয় যে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় যে জামাত নোট অফ ডিসেন্ট দিয়েছে, প্রফেসর ইউনুস, আলী রিয়াজ এবং মনির হায়দারের সম্মিলিত যেই প্রচেষ্টায় যেই জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, এটা হুবহু সংসদে পাশ করতো, আইনে রূপ দিত, নাকি জামাত ইসলামের নামটা বাদ দিয়ে জামাত ইসলাম এই অধ্যাদেশ পাশ করার চেষ্টা করত? সরল মনের প্রশ্ন। জামাতকে যেখানে নাটের গুরু হিসেবে উল্লেখ করা হয়েছে, তারা কি জামাতের নামটা রেখে পাশ করতো না বাদ দিয়ে পাশ করতো? আপনি বলছেন যে মানে যদি বিরোধী দল সরকারি দলে থাকতো তাহলে Exactly. একই সংকট তৈরি হতো। একই সংকট তৈরি হইতো। তো সেক্ষেত্রে সরল ব্যাখ্যা হলো যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যাদের অভিজ্ঞতা আছে, পূর্ব অভিজ্ঞতা এবং বাস্তবায়নের চ্যালেঞ্জের ক্ষেত্রে, দেখুন তারা ওয়াদা করেছে 18 কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বাংলাদেশে। 4 কোটি 10 লক্ষ মানুষকে ফ্যামিলি কার্ড দেবে 2,500 টাকা করে। ইটস নট এ ম্যাটার অফ জোক, ইটস এ হিউজ মানি কালেকশনস। আজকে গতকালকে কৃষকদেরকে তারা 22,000 কৃষক। হ্যাঁ, জি। ইটস এ হিউজ মানি। হাসপাতালগুলোর উন্নত করার চেষ্টা করছে। আজকে দায়িত্ব নেওয়ার সাথে সাথে হামের প্রাদুর্ভাব, যেখানে পূর্ববর্তী সরকার এই সংস্কারের নামে খেলা করতে করতে তারা এই জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো ওভারলুক করেছে। তাদের কোনো পয়েন্টই ছিল না 2 বছর ক্ষমতায় থাকার, তারাই এইসবের নামে এই কাজগুলো করেছে, ওভারলুক করেছে সব। আজকে বাংলাদেশের জ্বালানি সংকট, 2 বছরে একটা জ্বালানি তেলের মজুদ বৃদ্ধি করার জন্য ন্যূনতম নজর দেওয়া হয় নাই। নারীদের মর্যাদা রক্ষা করার জন্য কোনো কমিশনই করতে পারে নাই। শিক্ষার মেধা উন্নয়ন প্রকল্পে তারা শিক্ষা কমিশন নামে কাজ এগোতেও পারে নাই। কোথায় কোথায় এগিয়েছে? এই যে সংবিধান এবং অন্যান্য বিষয়, একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে জনগণের মেজরিটিতে যারা সুপারম্যান হিসেবে ভোট দিয়ে জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য চিন্তা করছে, তাদের হাত পা কেটে ফেলার যে তড়িঘড়ি, সেখানেই এই সংস্কার। আমি তো আগেই বলেছি, বাংলাদেশ রাষ্ট্রের সামনে যে একটা বড় ভয়, টেনশন, যে একটা রাষ্ট্র ডানপন্থী রাজনীতির খপ্পরে পড়তে যাচ্ছে, সেই দিকে একটা লাইন তারা লেখে নাই। লিখেছে নারীদের মনোনয়ন দিতে হবে 5%। জামাত একজনকেও দেয় নাই। আপনারা কি জামাতকে কৈফিয়তের মধ্যে আনতে পেরেছেন যে কেন আনতে পারেন না? আপনি জুলাই সনদে স্বাক্ষর করেছেন, আপনি কেন মানেন নাই? সুতরাং এই যে দোষ ত্রুটি এবং পিছু হটার যে রাজনীতি, এটা দুই পক্ষ থেকেই আছে। বিএনপি যে আমি ধোয়া তুলসী পাতার মতো আচরণ করছে সব সর্বা এরম না, কিন্তু তাদেরকে দেখতে হচ্ছে যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে যদি আমি দেখি রাষ্ট্রকে এগিয়ে নিতে হয়, তাহলে আমি খাদ রাখতে পারো না। একটা উদাহরণ, সেটা হলো গুম কমিশন, যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে। এখানে মার্চে মাসির আবদার বেশি মনে হচ্ছে। গুমের রাজনীতির শিকার হয়েছে সবচেয়ে বেশি কোন দল?
বিএনপি। যিনি ঐক্যমত্য কমিশনে বিএনপি রিপ্রেজেন্ট করেছে সালাউদ্দিন আহমেদ নিজেই গুমের শিকার। উনি কি চাইবেন তার স্ত্রী, ইলিয়াস আলীর স্ত্রী, তাসনির রুশদি সংসদ সদস্য, ডেড বডিটাও পাওয়া যায় না এখনো, ওনারা কি চাইবেন যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেইভাবে শেখ হাসিনার মাফিয়াতন্ত্র কাজ করেছে ওনারাও সেই একইভাবে কাজ করবেন? প্রবলেমটা কোথায়? কিন্তু আমি বলি প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ইউনূসের গুম কমিশন বাংলাদেশের সামরিক বাহিনী, প্রতিরক্ষা বাহিনীকে যে পঙ্গু করার মিশনে নেমেছিল নাবিল ইদ্রিসের নেতৃত্বে, একজন জামায়াতি কর্মীর নেতৃত্বে, সেইখানে অনেক ত্রুটি আছে। আপনি যদি ওই সুপারিশ সহই গুম কমিশন বাস্তবায়ন করেন, ইদার আপনার প্রতিরক্ষা বাহিনীর ভিতরে অচল অবস্থা তৈরি হবে, আপনি রাষ্ট্রের নিরাপত্তা বিধান করতে পারবেন না, আপনি সরকার পরিচালনা করতে পারবেন না, ট্রাস্টের সংঘাত তৈরি হবে। সে কারণেই বিএনপি বলছেন নো, আমরা এটা বাদ দিচ্ছি না, আমরা আরো একটু স্ক্রুটিনাইজ করবো, সংশোধিত আকারে নিয়ে আসবো। এক্স্যাক্টলি, কারণ আমার রাষ্ট্র পরিচালনা করতে হবে, এই সেন্সিটিভ বিষয় এগুলা। সো এরকম আরো অনেক বিষয় আছে, আমি চাইলে প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা দিতে পারবো। গুম কমিশনের ক্ষেত্রে বলছেন, কিন্তু মানবাধিকার কমিশন বা সুপ্রিম কোর্টের সচিবালয় গঠন বা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন, এই সকল বিষয় হচ্ছে সরকার কেন সেই মানে সেই দিকেই গেল? মানে সেই দিকে গেল উন্নত দেশে কিন্তু এই ধরনের উদাহরণ রয়েছে যেগুলো নির্বাহী থেকে সম্পূর্ণ আলাদা। আপনি বললেন তো সংসদ সচিবালয়, আইন সচিবালয়, উচ্চ আমি আদালত তো সচিবালয়। ওইটাও বলছি যে যেইটা আমি পারবো না, আমি যদি পারবো বলতাম তাহলে তো আমি ওই জায়গায় বলতাম যে আমি এটা পারবো, করে ফেলবো। একটা বিচারাঙ্গনে একজন বিচারক কতটা পারদর্শী, এখন বিচারাঙ্গনে বিচারক তো আমি কাঙ্গারু আদালত বানাইতে চাই না। ওইটা আমার সংস্কারের 3 সংস্কারের সবচেয়ে বড় সংস্কার। একটা হলো 5 বছর পর পর নির্বাচন, একটা হলো বিচারাঙ্গনকে মাফিয়াতন্ত্র এবং কাঙ্গারু আদালতের বাইরে আমার জনগণের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এবং 3 নম্বর হচ্ছে যে পুলিশ যেন দলীয় কর্মী তাদের গায়ে সরকারি পোশাক পরিয়ে যেন মানুষের উপর হামলে না পড়ে। এই 3টা ব্যবস্থার সংস্কারই হলো একটা দেশের সবচেয়ে বড় সংস্কার আমি মনে করি। তো সেই জায়গায় বিচারাঙ্গনকে ডক্টর ইউনূসের সরকার 2 বছরে কিভাবে বিচারপতি নিয়োগ দিয়েছেন? উনি কি কোনো সার্চ কমিটির মাধ্যমে বিচারপতি নিয়োগ দিয়েছিলেন, নাকি মনে যাকে চেয়েছে তাকে বিচারপতি নিয়োগ দিয়েছেন? সর্বশেষ 22 জনকে যে বিচারপতিকে স্থায়ীকরণ হলো, আমি আদালত অবমাননার বাংলায় যেতে চাই না, কিন্তু এটাও তো সত্য যে একজন বিচারক তার পারদর্শিতা কতখানি সেটা যাচ করার জন্য প্রথা হলো 2 বছর তিনি বিচারাঙ্গনে কাজ পালন করবেন, তারপর নিজের যোগ্যতা অনুসারে স্থায়ী হবেন। সার্জিস আলমের শ্বশুর সহ 23 জনের মধ্যে 22 জনকে আপনারা স্থায়ী করলেন উইদিন 1 ইয়ার, প্রথা ভাঙলেন। তো আপনি যেই 2 বছর থেকে আপনি সংস্কারের সবচেয়ে বড় ঝান্ডা বাহী একজন এই হাইটের মানুষ এবং জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সুশীল সমাজ মিলিত একটা 2 বছরের সরকার, একটা বিচারাঙ্গন কিভাবে স্বাধীনভাবে চলতে হয়, বিচারক নিয়োগ কিভাবে হতে হয়, আপনারা যেটা দেখাতে পারেন নাই, আপনি কেন সেটা নির্বাচিত সরকারের কাছে এক্সপেক্ট করেন যে আমরা যেভাবে বলেছি তুমি সেভাবে করো? না, কিন্তু একটা অন্যায় দিয়ে তো আরেকটা অন্যায় জাস্টিফাই হয় না। হয় না। জি, আপনাদের সময় দিতে হবে যে না, এগুলোর কোনো কিছু তো উবে যাচ্ছে না। আমার রাষ্ট্র পরিচালনায় 1.5 মাসের একটু বেশি, 2 মাসের মতো বয়স সরকারের, 2 মাস এখনো কতগুলো হয়নি, ক্রাইসিস 2 দিন হ্যান্ডেল পরে 2 করতে মাস হচ্ছে। হবে। জি। একটা যুদ্ধ অবস্থা, বিশ্বযুদ্ধতম অবস্থা, হামের ঠিকানায় শিশু মরতেছে, একটা মবতন্ত্রের রাষ্ট্র ব্যবস্থা থেকে আমরা একটা যে আমরা সাধারণ মবের ইস্যুতে আসবো। সাধারণ সমাজ ব্যবস্থায় প্রত্যাবর্তনের কথা বলার জন্য যে চ্যালেঞ্জগুলো, পুলিশ বাহিনী, প্রশাসন, সব জায়গায় নির্দিষ্ট মতবাদের লোকজন ভরা, সেইখানে আমি এইগুলো জনগণের ভাগ্য উন্নয়ন অ্যাড্রেস করবো নাকি না আমার হাতে তো 180 সংসদীয় কার্যদিবস আসছে, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? আমার তো 2 মাসেই করে ফেলতে হবে না, 180 সংসদীয় কার্যদিবস তো আমার হাতে আছে। লেটস সি, কিপ দ্য ট্রাস্ট, দেখো আমরা কি করি। জি। আপনাকে কিছু ভালো জিনিসও তো আপনাকে মানতে হবে। এর আগে পৃথিবীতে কোন নির্বাচন হয়েছে বাংলাদেশে যে নির্বাচনে সংখ্যালঘু নির্যাতন হয় নাই? আমলা হয়, এবার হয়েছে। গত 2 বছরে বাংলাদেশের মানুষ কি পয়লা বৈশাখ উদযাপন করতে পেরেছে নির্ভয়ে? এবার আপনি একটা অকারেন্স দেখেছেন বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে। সো দিস আর বিগ সাকসেস। আপনাকে দেখতে হবে যে সরকার আরো অনেক কাজে মনোযোগী। অ্যাপারেন্টলি অন্যান্য অনেক জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এই নির্বাচন অনেকটুকুই সহিংসতা ছাড়া হয়েছে, এটুকু বলা যায়। আপনার পয়েন্টটি বুঝতে পেরেছি। বেশে ফুয়াদ, আপনার কাছে আবারও আসি। যেটি হচ্ছে যেটি শাহেদ আলম বলছিলেন যে মানে এত কম সময়ের মধ্যেই আস্থার সংকট কেন হবে, এটি একটি বিষয়, যদি সংক্ষেপে একটা উত্তর দেন। আর আরেকটা বিষয় একটু আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে আমরা কিন্তু দেখেছি যে সরকার গঠন হওয়ার পরে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে যে মবের নামে আর সন্ত্রাস মেনে নেওয়া হবে না। উনি খুবই
কঠোর অবস্থানের কথা বলেছেন, কিন্তু আমরা কিন্তু এই মব সন্ত্রাস কমে আসতে দেখছি না। আমরা কিছুদিন পরপরই ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা দেখছি, গণমাধ্যম প্রকাশ করছে। সেই বিষয়ে যদি আপনি কিছু বলেন। জি। প্রথম কথা হচ্ছে যে শাহেদ আলম ভাই একটু মিসলিড করছেন, সেটা হচ্ছে যে জুলাই সনদ সংবিধান সংশোধন করবার মধ্য দিয়ে বাস্তবায়ন করবার একটা ওয়াদা বিএনপির আছে, কথা সত্য না। জুলাই সনদে বলে দেওয়া আছে যে এই সনদটা কীভাবে বাস্তবায়িত হবে। তার ভিতরে আপনার মনে থাকার কথা যে এই নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা ডুয়েল রোল নিয়ে নির্বাচিত হবেন। তারা সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার সভার শপথ নেবেন একই দিনে। এইটা জুলাই সনদে পরিষ্কার করে বলে দেয়া আছে। এরপরে যদি আপনি রেফারেন্ডামের কোশ্চেনগুলো পড়েন, সেখানে কোন কোন সংশোধনীর ব্যাপারে বলে দেওয়া আছে জুলাই সনদে যেভাবে হবে লেখা আছে, ওইভাবেই আপনি এটা সংশোধন করবেন এবং সংসদে আনবেন, পাশ করবেন। বাকি বিষয় যেগুলো থাকবে সেগুলো যার যার দল তার নোট অফ ডিসেন্ট এবং ইলেকশন ম্যানিফেস্টো মোতাবেক করবেন। কিন্তু সংকটটা কিন্তু বেশি সেখানেই, মানে বিএনপির পক্ষ থেকে বা সরকার, এখন যারা সরকারে আছেন তাদের পক্ষ থেকে সংকটটা কিন্তু সেখানেই। যখন এটি বলে দেওয়া হয়েছে তখনও কিন্তু নির্বাচন হয়নি, তখন কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার এটা বলা হয়েছে যে আমরা কতগুলো নোট অফ ডিসেন্ট সহ একটি জুলাই সনদ স্বাক্ষর করেছি, কিন্তু এই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগেই আমাদেরকে ডিটেক্ট করে দিচ্ছে যে আগামী সংসদ কোন কোন বিষয়ে কোনো নির্ধারিতভাবে তাহলে সেই বিষয়ে বিএনপির ইলেকশন ম্যানিফেস্টোতে পরিষ্কার করে বলে দেওয়া দরকার ছিল। বলা আছে বিএনপির ইলেকশন ম্যানিফেস্টোতে বলা আছে জুলাই যে সনদ বাস্তবায়ন করবে, না এর ভিতরে কোনো যদি কিন্তু নাই। না, ইলেকশন নোট অফ ম্যানিফেস্টোতে ডিসেন্ট সহ যেটি বিএনপি স্বাক্ষরিত, কিন্তু সেটা তো ওভাররাইড হইছে। রেফারেন্ডামে কি হইছে? রেফারেন্ডামে এ বি সি তে বলা আছে না কোনগুলোর ব্যাপারে আপনার মতামত জুলাই চাচ্ছি। সনদে ওভাররাইট হয়নি, হয়েছে যখন আদেশটি হয়েছে সেই আদেশের মধ্যে সেটা নিয়ে বিরোধ। একটু ভুল হচ্ছে আপনার, সেটা হলো যে আপনি যে সংবিধান সংস্কার পরিষদের যে কথা বললেন, এইটা কিন্তু জুলাই সনদের কোনো বিষয় না, এটা রাষ্ট্রপতির আলাদা একটা আদেশ। ওটা ঠিক আছে, ওটা আলাদা, কিন্তু সনদের ভিতরে প্রসেস বলে দেওয়া আছে। প্রসেস বলে দেওয়া আছে কিভাবে হবে, কিভাবে শপথ নেওয়া হবে, কিভাবে গঠিত হবে, পুরো প্রসেস সনদে লেখা আছে। স্পেসিফিক যাদের যদি বলেন আপনার এইভাবে যে একই দিনে সংসদ সদস্য এবং গণপরিষদ সদস্য হিসেবে শপথ নিতে হবে, আমার মনে হয় যে এখানে একটু জুলাই সনদে লেখা আছে, একদিনে হওয়ার কথা ছিল না। জুলাই সনদে লেখা আছে, আমি তো বললাম সেই লেখা আছে। তো প্রধান নির্বাচন কমিশনার একসাথে 2টা শপথ পাঠ করাবেন, সেজন্য আপনি দেখবেন যে বিরোধী দলের সদস্যরা একই দিন 2টা শপথ পড়েছেন। এই জায়গায় কি বিএনপি একমত হয়েছে না নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল? ওইটাই তো জাতীয় সনদ আকারে সাইন করা হয়েছে। না, জাতীয় সনদে তো লেখাই আছে। তবে যদি কোনো রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা পায়, এটার ব্যাপারে কোনো নোট অফ ডিসেন্ট অবশ্যই আছে, এটা আছে। না হলে কেন তারা একই দিন দিবে না? আমি আপনাকে স্পষ্ট দেখাই যে আমাদের গণভোট আদেশ আর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এটা কমপ্লিটলি দুইটা ভিন্ন বিষয়। এটাই হলো কনস্টিটিউশনাল প্রবলেম, ইটস এ পলিটিক্যাল ডিসিশন। একটা রাষ্ট্র তার জনগণের 70% ভোট দিয়ে একটা জিনিস বাস্তবায়নের ম্যান্ডেট দিয়েছে। এইটাকে আপনি সংবিধানের মাধ্যমে হালাল না অথবা হারাম, এই জাজমেন্টটা একটা ভুল জাজমেন্ট। কিন্তু আপনি তো এটাও আপনাকে দেখতে হবে যে সাংবিধানিক প্রসেসে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, এবং জনগণের অভিপ্রায়ের রূপটা হলো যে সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিত্ব। সেই সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিত্ব হিসেবে বিএনপি তো 20টা আসন, এখানে 2টা প্যারালাল না, এটা সত্য না। এখানে 2টা প্যারালাল ম্যান্ডেট আছে। যেমন ধরেন আপনাকে একটা কলা খেতে দিলাম, একটা আম খেতে দিলাম, আপনি যদি বলেন যে ফলগুলো কেমন লাগলো, মিষ্টি লাগছে কিনা, দুইটাকে আপনি এক কথায় মিষ্টি বলতে পারবেন? 2টা ফলের টেস্ট কিন্তু মিষ্ট, কিন্তু কলার মিষ্টতা এবং আমের মিষ্টতা একরকম মিষ্টতা না। অতএব 2টা প্যারালাল ম্যান্ডেটে জনগণ এখানে মতামত দিয়েছে। এবং ভোটের পার্সেন্টেজ দেখেন, প্রায় 5 কোটি মানুষ। উদাহরণ কিন্তু বেশে ফুয়াদ, এই যে গণভোট, সেই গণভোটের ক্ষেত্রেও বলা যায় যে সেখানে যে একটা জায়গায় আমি আপনাকে একটু থামাই, একটা জায়গায় কোথায় সমস্যাটা হচ্ছে ওই দিন আমি ব্যারিস্টার শাহরিয়ার সাথে যখন কথা বলেছি, উনি আমাকে জোর দিয়ে বললেন যে এই জুলাই সনদ এইটাই আইন। কিন্তু আপনি নিজেও জানেন যে সনদটা আইন না, সনদটা হচ্ছে জনগণের একটা মতামত, যে আমরা হিউজ ম্যান্ডেট, সামাজিক সংবিধানের উপরে ম্যান্ডেট। আপনি যতক্ষণ না পর্যন্ত সংসদের সংখ্যাগরিষ্ঠতা মানুষের ভোটাভুটিতে এটি পাস না করছেন, ততক্ষণ পর্যন্ত ইটস নট এ ম্যান্ডেট। তাহলে তো 72-এর সংবিধান মানে ফেলে দিতে হবে। তো কোন সংসদে 72-এর সংবিধান পাস হয়েছে? কোন নির্বাচিত সংসদে 72-এর সংবিধানটা পাস হয়েছে? না, এটা যুদ্ধ, শাহেদ ভাই, যুদ্ধ, গণ অভ্যুত্থান, বিপ্লব, এর থেকে কোনো পলিটিক্যাল বড় ম্যান্ডেট হইতে পারে না। ঠিক আছে, এই জন্য আপনি একটা মানে
সংবিধান যুদ্ধের জন্ম দেয় না, সংবিধান গণ অভ্যুত্থানের জন্ম দেয় না, সংবিধান বিপ্লব করে না, বিপ্লবীরা সংবিধান তৈরি করে। তো আমাদের নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর কি আমরা সংবিধান বাতিল করে ফেলেছিলাম ওটা নাকি? তো একমত হয় না, হয়নি। আপনি তো ওই প্রসেসে যান নাই, না, না, তো কিন্তু একই। 24-এর গণ অভ্যুত্থানে আমরা ওই প্রসেসে গেছি না। এবং পলিটিক্যাল কনসেনসাসের মধ্য দিয়ে গেছি। ঠিক আছে, না, ওই কিন্তু- কনসেনসাসে কিন্তু- সংবিধান ফেলে দেওয়া, কিন্তু বাতিল এখানে- করা, এসব এখানে- কোনো কথা বলা না, হয়নি। এখানে আমার একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে যখন জুলাই সনদটি তৈরি করা হয়েছে, সেটি তো এক রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের রাজনৈতিক চুক্তি, সামাজিক চুক্তি। সেটি বাস্তবায়ন করার জন্য তো আপনার নির্বাচন হতে হবে, তার মানুষের জনপ্রতিনিধি সরকার গঠন করতে হবে এবং তারাই বাস্তবায়ন করবে। বাস্তবায়নের হওয়ার আগ পর্যন্ত এই সামাজিক চুক্তিকে আমরা আইন কিভাবে বলি? এটা হচ্ছে আইনেরও ঊর্ধ্বে। মানে যুদ্ধটা কি, যেমন ধরেন আমাদের 71-এর মুক্তির লড়াই, এই লড়াইটা কি পাকিস্তানের সংবিধানের ভিত্তিতে হয়েছে? মুক্তির লড়াই কি কোনোদিন সংবিধান মেনে হয়? এরশাদের সময় তো একটা সংবিধান ছিল না, তাহলে 90-তে গণ অভ্যুত্থান হইল মানে কিভাবে? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে, মানে 24-এর গণ অভ্যুত্থানকে আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি প্রত্যেকটা- জনযুদ্ধ, প্রত্যেকটা লড়াই, আরেকটি একটা গণ জাতির অভ্যুত্থান, প্রতিটা এই লড়াই দুটিকে মিলানো কি গুরুত্বপূর্ণ। ঠিক হবে কিনা? এটা মিলানো ঠিক হবে, ঠিক হবে এই কারণে একটা জাতির মুক্তির লড়াইয়ে কন্টিনিউয়াসলি একটা এক্সটেনশন থাকে। একটা জাতির মুক্তির লড়াই কোনো বেঞ্চমার্কে ঠেকে যায় না। এটা শত শত বছরের আমার মুক্তির লড়াই আছে। ঠিক আছে। এটা শুধু 71 সালে একটা যুদ্ধ হয়েছে, ওইটা ব্যাপারটা এরকম agree না। করি, ওইটা agree 71-এর করি। আগেও এই এলাকার হাজার হাজার মানুষ স্বাধীনতার জন্য, মুক্তির জন্য, অধিকারের জন্য জীবন দিয়েছেন। 190 বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলন করে নাই এই এলাকার মানুষরা, যুদ্ধ করে নাই, জীবন দেয় নাই, দিয়েছে তো। তাহলে প্রশ্ন হচ্ছে, একটা মুক্তির লড়াইতে আপনি দাড়ি টানতে পারবেন না, এটা শেষ। এটা একটা এক্সটেনশন প্রত্যেকটা, এবং প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি তার জায়গা থেকে রেসপেক্টফুলি নিতে হবে আমাদেরকে। এবং সেই জন্যই হচ্ছে এই হিস্টোরিক্যাল ইভেন্টের যে ম্যান্ডেট, এই ম্যান্ডেটকে আপনি সংবিধান দিয়ে জাজ করতে পারবেন না। ইটস এ পলিটিক্যাল ম্যান্ডেট। কনস্টিটিউশন পলিটিক্যাল ম্যান্ডেটের মাধ্যমে তৈরি করা হয়, ফেলেও দেওয়া হয়। পৃথিবীতে অ্যাভারেজ একটা কনস্টিটিউশনের বয়স হচ্ছে 19, 20, 25 বছর। প্রথম কথা একটা হলো, জেনারেশন পরে ফুয়াদ থাকে ভাই, না। ফুয়াদ ভাই, আপনার যদি সংবিধান যদি যে আমরা এই স্থগিত থাকে, সাবজেক্টে আলোচনা শেষ করে স্থগিত অন্য না, এটা বিষয়ে যাব। ইন্টারেস্টিং। কারণ হলো ফুয়াদ ভাই যেহেতু লার্নেড মানুষ, সো ওনার সাথে মানে এটাকে কি বলে, বিষয়গুলো নিয়ে আলোচনা করলে কি হবে। যখন আপনি এটার কথা বলছেন, একটা কনস্টিটিউশন রানিং থাকা অবস্থায় আপনি এটাকে কি বললেন, আপনি এটাকে সবকিছুর উপরের মানে ম্যান্ডেট হিসেবে যে দায়ী করছেন কিংবা দাবি করছেন, টেকনিক্যালি থিওরিটিক্যালি এটা রং। কারণ হলো আপনার এই রাষ্ট্র পরিচালিত হয়েছে, এই যে চুপ্পুর যে আদেশটা দিয়েছে এবং তার যে ক্ষমতায়ন এবং তার অধীনে ইউনুসের যে সরকার পরিচালিত হয়েছে, যেই সরকারের আমলে 133টা অধ্যাদেশ আর আদেশ যাই বলুন না, এগুলো জারি হয়েছে, সব কিছু আন্ডার কনস্টিটিউশন। সেই কনস্টিটিউশনের উপরে কেমনে আপনি গণভোটকে দিবেন এখন? না, প্রথম কথা যেখানে হচ্ছে বলা হয়নি। হয়েছে যে আমাদের হাতে খুব বেশি সময় না, আমরা এই একই আলোচনায় প্রায় why 30 মিনিট not পার you guys করেছি। ask for সংবিধানের building a বিষয়ে amicus curie, বাংলাদেশ, যে না, amicus না, curie ভাই, এত ডিসিশন amicus curie দিবে, যেতে হবে না হ্যাঁ? ভাই। ওইটা মতামত দেওয়ার জন্য আমরা গুড এনাফ। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সরকারটা গণ অভ্যুত্থানের ভিত্তিতে পরিচালিত হয়েছে, 106-এর ভিত্তিতে হয়নি। অ্যাটর্নি জেনারেল কবে অ্যাপয়েন্টেড হয়েছে? 6 তারিখে। সরকার ছিল। অ্যাটর্নি জেনারেল কিভাবে অ্যাপয়েন্টেড হয়? কনস্টিটিউশনে লেখা আছে না, 64-এ বলে দেওয়া আছে না যে প্রধানমন্ত্রীর পরামর্শ করে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবেন। ওই দিনকার কি প্রধানমন্ত্রী ছিল 6 তারিখে? ওই যে 106 তো ছিল, না, 106 তো 8 তারিখে আসছে। ডক্টরেট No, নেসেসিটি ছিল। 106 তো 8 তারিখে আসছে। তাহলে অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টেড হলো কিভাবে? 106-এর যে শুনানি হয়েছে, এটা কোথায় হয়েছে? না, কিন্তু কারা ওই কারা ছিল ওখানে? একটি ঘটনা দিয়ে তো আপনি মানে 8 তারিখের পরের যে ঘটনা পরম্পরা, আমি প্রত্যেকটা আপনাকে- ঘটনাকে আমি আপনি আপনাকে- অসাংবিধানিক বলতে পারেন না। না, সংবিধান সম্মত। এটা হলো গণ অভ্যুত্থানের অভিপ্রায় হয়েছে, সংবিধান দিয়ে হয়নি। যেমন ধরেন, সংবিধান মোতাবেক তো শেখ হাসিনা এখনো প্রাইম মিনিস্টার। শেখ হাসিনা বলছেন আমি তো রিজাইন করি নাই। মানে কি শেখ হাসিনা বলছে, আপনি তার বক্তব্য শোনেন নাই যে আমি রিজাইন করি নাই? যে চুপ্পু বলছে কিনা যে আমার কাছে কোনো পদত্যাগপত্র দেওয়া হয়নি? তাহলে যিনি পদত্যাগ করেছেন, যার কাছে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে, দুইজনই বলেছেন যে এই ঘটনাটা ঘটে নাই। তাহলে প্রধানমন্ত্রী কে? সংসদ ভেঙে দিতে চুপ্পুকে কে বলছে? সংসদ কে ভেঙে দিতে বলতে পারে? প্রধানমন্ত্রীকে বলতে হবে না? কনস্টিটিউশন মোতাবেক গত বছরের বাজেটটা কোথায় হয়েছে? কিন্তু এই প্রশ্নগুলোর কিন্তু সলিউশন হয়ে গেছে। এই প্রশ্নগুলোর এই সলিউশন solution হয়ে হচ্ছে গণ অভ্যুত্থান। এই সংবিধান দিয়ে না, এটাই সমাধান হয়ে গেছে। না, এটা সংবিধানকে একমত। আমাদেরকে রাখতে হয়েছে, কিন্তু আমাদেরকে 106 নিতে আমরা একটা হয়েছে। হাইব্রিড মডেলে গেছি, গণ অভ্যুত্থানের উইল অনুযায়ী দেশটা চলেছে, গুড প্র্যাকটিস অফ দ্য পাস্ট। সেই জায়গাটাতে সংবিধান সুপ্রিম ছিল না, উইল অফ দ্য পিপল সুপ্রিম ছিল। আপনি যদি সংবিধান বলেন, তাহলে আজকে অবৈধ প্রধানমন্ত্রী সংসদে বসে আছে, কিন্তু আমরা মনে করি উনি বৈধ প্রধানমন্ত্রী, কারণ গণ অভ্যুত্থানের উইল মোতাবেক নির্বাচন হয়েছে, উনি মেজরিটি পেয়ে সংসদে গেছেন।
বিএনপি আগুন নিয়ে খেলছে, অপ্রয়োজনীয়। তিনি ৭২-এর ফ্রেম নিয়ে যেটা খেলছে, এটা বিএনপি সরকারকেই আন্ডারমাইন করে, অবৈধ করে দেয়। বরং যদি গণ অভ্যুত্থানকে ওন করে আপনি বলেন, তাহলে বিএনপির ম্যান্ডেট শক্তিশালী হয়, স্ট্রেনদেন হয়। আমরা ওটাই বলছি, আচ্ছা, যে ওটার ভিত্তিতে করেন। ফুয়াদ ভাই, জামাতের যে নোট অফ ডিসেন্ট মুক্তিযুদ্ধের সংজ্ঞা, এটা আপনি সাপোর্ট করেন না না, এটা বিরোধিতা করলে তো হয়, করেন? ওখানে আমার নাম লেখা থাকতো। এনি পার্টি নোট অফ ডিসেন্ট লেখা আছে ওখানে? না, তো নাই তো। তাহলে আপনারা এগ্রি করেন আর কি। আচ্ছা, ভালো। তো আমি বলি, এই যে যেই আমাদের কাছে আর 4 মিনিট সময় আছে। Okay. আমরা আরেকটা বিষয়, যে আমরা এক বলেন। বিষয়ে হ্যাঁ। লাস্ট 36 না, এটা মিনিট ভালো। কথা আমার বলেছি। মনে হয় পাবলিক কিছু পাইছে সেটা হচ্ছে এখান থেকে। সে একই প্রশ্ন, আমি সেই আবার এটা আপনার কাছে যেতে চাই এবং তারপরে ফুয়াদ ভাইয়ের কাছে যেতে চাই। সেটি হচ্ছে, এই সরকার গঠিত হওয়ার পরে এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এরপর থেকে কঠোরভাবে এটা দমন করা হবে, কোনো ধরনের মবের কথা বলছেন, হ্যাঁ, সন্ত্রাসী হবে না। হ্যাঁ। কিন্তু আমরা কিন্তু এই মব সন্ত্রাস, মবের মাধ্যমে মানুষ হত্যা, এই ঘটনাগুলো খুব বেশি কমতে দেখলাম না। না, আমি আপনার সাথে সরকার কি দ্বিমত একটা করি না। অস্থিতিশীল অবস্থায় যাচ্ছে? আপনার সাথে আমি দ্বিমত করি। সেটা হলো যে খুব বেশি, খুব আহামরি আছে ওটা আমি বলবো না। আপনাকে আমি তো আগেই বলেছি যে গত 2 বছর মানুষ, চট্টগ্রামের ঘটনা ঘটেছে, বুঝছি। কুষ্টিয়ার ঘটনা ঘটেছে, আমি recent কুষ্টিয়ারটাই সময়ে। বলছি। এখন এখানে এলিফ্যান্ট ইন দ্য রুম আছে। হ্যাঁ, এলিফ্যান্ট ইন দ্য রুম হচ্ছে এই মবগুলোর জনক, এবং মবগুলো পরিচালিত হচ্ছে জামায়াত ইসলাম এবং তার পেরিফেরিয়াল মওদুদি, প্রক্সি মওদুদি পলিটিক্যাল পার্টিস দিয়ে। তো এইটা তো প্রথম দিনই যখন হয়েছে, আমি সরকারকে তীব্র ভাষায় বলেছি যে ইউ ফেইল্ড টু টেক নেসেসারি অ্যাকশন, ইউ হ্যাভ টু অ্যারেস্ট পিপল। এইটা হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না কোনোভাবে। তো দেখা যাচ্ছে যে এখন যখন রিপোর্ট প্রকাশিত হচ্ছে, এবং ওই দিনে বলেছি যে আপনি যদি ইউনূস সরকারের আমলে 200-250 মবের ন্যাচার আপনি যাচ করেন, তাহলে দেখবেন এর এভরি ওয়ান পেছনে, মাজার ভাঙা থেকে শুরু করে, বিশেষত মাজার ভাঙা হত্যাকাণ্ড, জামাত শিবির আছেই। তখনও পর্যন্ত প্রমাণিত হয় না যে জামাত শিবির আছে। গতকালকে তো সংবাদ লিড নিউজ বের হয়েছে যে এটার মূল ইন্ধনদাতা, প্রথম আঘাতটা করেন একজন জামায়াত কর্মী। তো এখন আমি তো বলেছিলাম যে জামাত যদি মাজার সংস্কৃতি রক্ষার জন্য এই হত্যাকাণ্ডের বিরোধিতা করে সরকারকে চাপে ফেলার জন্য ঢাকা শহর অচল করে দেয়, আমি ব্যক্তি শাহেদ আলম যতই জামাত বিরোধিতা করি না কেন, আমি জামাতের মিছিলের সমগ্রভাবে দাঁড়িয়ে আমি বক্তৃতা করবো এবং জামাতের মিছিলের একটা পার্ট হব আমি। দেখবেন জামাত চুপ, ঢাকা শহরের মবস্টাররা চুপ, ডাকসু, মাকসু, রাকসু, পাকসু, আম্মার, জাম্মার সব চুপ। কারণ দিস ইজ অর্কেস্ট্রেটেড মব ক্রিয়েটেড বাই দেম। এখন এইটা সরকারের ব্যর্থতা কেনা? ইয়েস, কারণ সরকার জামাত ইসলামকে চেতাইতে চায় না। জামাত ইসলামী এই যে 4 জনকে যদি গ্রেপ্তার করে, না, কিন্তু কালকে না সংসদে আমির সাহেব মানুষের বক্তব্য জীবন রক্ষার দিয়ে জন্য- ফেলেন যে আমার বোন সাউদার মতো এটা মুক্ত দিতে হবে, নাহলে আমরা সংসদ অচল করে দিব। ঠিক আছে। তো আর আপনি যে বলছেন যে মব চলতে আছে, আমি মনে করি ডক্টর ইউনূসের 2 মাসে যদি 250 মব হয়ে থাকে, এখানে 2টি মব হয়েছে। একটা প্রাণহানির ঘটনা ঘটেছে, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের LGBTQ এর কথিত একটা সমাবেশে হামলা হয়েছে, ওইটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির নিয়ন্ত্রিত জায়গায়। সুতরাং 2টা জায়গাতে এলিফ্যান্ট ইন দ্য রুম আছে। আমার মনে হয় গভর্নমেন্ট একটু নার্ভাস হাউ টু ডিল দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম। জামায়াত কেন ইসলাম নার্ভাস? আপনি কিন্তু শেষ করতে হবে, 30 সেকেন্ড। নার্ভাস এই কারণে যে তারা তো ওই অস্থিতিশীলতার রাজনীতি চায় না, তারা চায় বিরোধী দলকে আস্থায় নিয়ে রাজনীতি করতে। এখন যেই কথা আমি পিঠ চাপড়ে বলতে পারি, আপনাকে রুমে ডেকে নিয়ে বলতে পারি যে স্টপ দিস, সেইটার জন্য হার্শ অ্যাকশনে আমি যাব কি না, এইটা গভর্নমেন্টের একটা পলিটিক্যাল ডিসিশন। যদি জামায়াত কিন্তু সেই সংস্কার জায়গায় কি এবং সরকার অন্যান্য প্রশ্নের জায়গায় তারা যদি গভর্নমেন্টকে সহযোগিতা না করে, হয়তো কোনো একদিন তারা হার্শ অ্যাকশনে যাবে। তবে এখনো পর্যন্ত তারা না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সেই হয়তো সময়ের জায়গায় জনসাধারণের যদি জীবনের হুমকি হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাঘাত ঘটে, কিন্তু পার্টিকুলার একটি রাজনৈতিক দলকে আস্থার মধ্যে রাখার জন্য যদি সরকার সেই ব্যবস্থা না নেয়, এটা এক ধরনের ব্যর্থতা না সরকারের? ব্যর্থতা তো আপনি বলতেই পারেন। মানে সরকারের যখন দায়িত্বে, তখন তো তাকে প্রত্যেকটা হত্যাকাণ্ডের দায় নিতে হবে, এটা তো কোনো ব্যতয় নাই। সেই হত্যাকাণ্ড যেই ঘটাক, সে তার নিজের দলের কর্মী হোক আর বিরোধী দলের কর্মী হোক, সরকারের দায়িত্ব হলো যে আইনের বিষয় কি, চোখ অন্ধ, আপনি এখানে বাঁচবেন না, বেঁধে যে অপরাধী তাকে আপনি শাস্তি দিবেন, জি, আইনের আওতায় আনবেন। ধন্যবাদ বেশর ফুয়াদ। এই বিষয়ে আপনার 1 মিনিটের আমার মন্তব্য মনে নিয়ে হয় আমরা যে শেষ করব। আমার সম্মানিত প্রিয় বড় ভাই সালাউদ্দিন ভাইকে ডেপুটি প্রাইম মিনিস্টার করে ফেলা দরকার, করে হোম মিনিস্টারের দায়িত্ব অন্য কাউকে দেওয়া দরকার। আমাদের সালাউদ্দিন ভাই এত বেশি সংবিধানের মধ্যে ঢুকে গেছেন, ওনার পক্ষে আসলে মিনিস্ট্রিতে কনসেন্ট্রেট করাটা খুব জটিল হয়ে গেছে। ওনাকে জুলাই জাদুঘরের বিষয়ে রেসপন্স করতে হয়, বাবার দোয়া ক্রিকেট বোর্ড কেন দখল করা হয়েছে ওইটার রেসপন্স করতে হয়,
সংবিধান রেসপন্স করতে হয়, জুলাই জাতীয় সনদ রেসপন্স করতে হয়, না, সবকিছুতে জুলাই response জাতীয় সনদ করতে হয়। সংবিধান ওনাকে রেসপন্স করতেই হবে আমার মনে হয়, কারণ উনি এটার সাথে যেভাবে করে কোনো সম্পৃক্ত সমস্যা নাই ছিলেন। তো, এটা একটা জি। মিনিস্টার রেসপন্সিবিলিটি দিয়ে দেওয়া হোক। আপনি ডেপুটি প্রাইম মিনিস্টারের একটা পদ না, create করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের হিসেবে- last 30 স্বরাষ্ট্র seconds আছে। মন্ত্রণালয় হিসেবে একজন কাউকে উনি দেওয়া কোথায় হবে, দায়িত্ব শেষ করতে হবে। পালন করছেন? তাহলে last অন্য 20 কাউকে seconds দেওয়া আছে। দরকার যিনি ডেডিকেটেডলি এই মিনিস্ট্রিটা চালাতে পারবেন। আর দ্বিতীয় ফাইনাল কথা হচ্ছে ফৌজদারি অপরাধে দলীয় পরিচয় একদম বিবেচ্য না। যিনি যে I যে agree. ব্যক্তি I agree. যত পাওয়ারফুল হোক, I সেটা agree. এসালম থেকে শুরু করে জামাত কর্মী, জি। প্রত্যেকে যিনি যেভাবে দায়ী তাকে ফৌজদারি অপরাধের এমনকি- সংজ্ঞা মোতাবেক আনতে এমনকি হবে। নাবিল গ্রুপ হোক আর এসালাম হোক সবই। Whosoever, জি, whosoever. এখানে পয়েন্টটি পরিষ্কার, মানে এই ক্ষেত্রে ব্যারিস্টার ফুয়াদ এবং আপনার মধ্যে একদম। একদম একই একদম, মত, একদম। যেই হোক না কেন সেই এই যে কোনো সহিংসতার বিরুদ্ধে হচ্ছে অবস্থান নিতে হবে সরকারকে। আমরা এখানে শেষ করব। এই ছিল আজকের সম্পাদকীয়তে। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।